Next, now we are going to look at another period of time, but in this case, the starting point and the finishing point or the ending point are mentioned. যেমন আমরা যখন পরের কথা বলছিলাম, ডিউরিং এর কথা বলছিলাম, তখন স্পেসিফিক টাইমটা বলা ছিল, মানে ওই পিরিয়ড অফ টাইমটার একটা নাম ছিল, বাট জাস্ট ওটা বলা ছিল যে 2 মিনিটস বা 2 ডেজ বা 2 ইয়ার, হোয়াট এভার, অলরাইট। কিন্তু যখন আমি স্টার্টিং পয়েন্ট অফ দ্যাট পিরিয়ড আর ফিনিশিং পয়েন্ট অফ দ্য পিরিয়ড বলে কিছু বলতে চাইবো, তখন আমি ইউজ করব কোন প্রেপোজিশনকে? ফ্রম আর টু। ফ্রম স্টার্টিং পয়েন্ট অফ দ্যাট পিরিয়ড আর টু ফিনিশিং পয়েন্ট অফ দ্যাট পিরিয়ড। তো সেইটা আমি কিভাবে ইউজ করতে পারি, এক্সাম্পলস দেখা যাক। আই ওয়ার্ক ফ্রম মানডে টু ফ্রাইডে। ওকে, তো আমার শুরু হচ্ছে কবে থেকে? মানডেতে শুরু হচ্ছে আমার কাজ আর শেষ হচ্ছে ফ্রাইডে পর্যন্ত। ওকে, তো এই পুরো ডিউরেশনটা আমি এরকম ভাবে লিখলাম, আমি বললাম না যে আই ওয়ার্ক ফর 5 days or 6 days or I work for 7 days a week. I did not say like that. আমি রাদার এরকম ভাবেও বলতে পারি, ফ্রম মানডে টু ফ্রাইডে। অলরাইট, ওকে। অথবা আমরা বলতে পারি, we lived in Shillong from 1982 to 1990. অলরাইট, এটাও একটা স্টার্টিং পয়েন্ট। 1982 টা কবে থেকে থাকা শুরু করেছিলাম আর কোন পর্যন্ত থাকলাম, সো সেটা বলা হলো উইথ দ্য হেল্প অফ ফ্রম অ্যান্ড টু। ওকে, তো যেরকম আমরা ফ্রম অ্যান্ড টু বলতে পারি, সেরকম আমরা বলতে পারি ফ্রম টু আনটিল। উই ক্যান অলসো সে ফ্রম আনটিল this time, from this time until this time, যেমন from this time to this time বলতে পারি। সিমিলারলি একই ইউজ টু এর জায়গায় আমরা ব্যবহার করতে পারি until। ওকে, তো কিরকম ভাবে বলবো সেটা? we lived in Sri Lanka from 2010 until 2013। এটা আমি বলতেই পারতাম to 2013, না বলে আমি কি বলেছি? until। both are correct, alright। so from টু এত অথবা ফ্রম আনটিল এত, অলরাইট। এবার আমরা দেখব এক্সক্লুসিভলি আনটিলটা যদি ইউজ হয়। ফ্রম আনটিল একটা কম্বিনেশন প্রেপোজিশন আমরা দেখলাম ফ্রম আর টু এর মতন। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এক্সক্লুসিভলি আনটিল, এবং বোঝাই যাচ্ছে আনটিলটা ডিমার্ক একটা ইয়ে করছে, স্পেসিফাই করছে একটা এন্ড অফ আ পিরিয়ডকে, রাইট? একটা পিরিয়ড শেষ হচ্ছে, সেই পয়েন্টটাতে, যেই পয়েন্টে এসে শেষ হচ্ছে এতটা পর্যন্ত, ওই এন্ড পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করবে আনটিল। হাউ? এক্সাম্পল বলছে, ওয়েট হিয়ার আনটিল আই কাম। ওকে, ওয়েট হিয়ার আনটিল আই কাম, অলরাইট। তার মানে বাংলায় যদি বলি কি হবে? যে আমি আসা পর্যন্ত থাকো, অপেক্ষা করো। हिंदी में अगर बोलेंगे तो क्या बोल सकते हैं कि मेरे आने तक रुको या रुकिए, मेरे आने तक। তো এই যে আনটিল আই কাম ব্যাক, এই যে কামিং ব্যাক, ফেরা পর্যন্ত, দ্যাট ইজ মাই এন্ড পয়েন্ট। সেই পর্যন্ত ওয়েট করতে বলা হচ্ছে। ओके, उस टाइम तक वेट करने के लिए बोला गया है। तो अनटिल एक एंड ऑफ अ लिमिट और एंड ऑफ अ पीरियड को डिनोट करता है, टाइम रिलेटेड। ऑलराइट, सिमिलरली आई कैन से I read a book until midnight. ওকে, সো মিডনাইট ইজ মাই এন্ড লিমিট। আমি মিডনাইট পর্যন্ত বইটা পড়েছি। সাপোজ আমি সন্ধ্যাবেলা থেকে পড়তে শুরু করলাম একটা বই, আমি মিডনাইট অবধি পড়ে ফেললাম বইটা। ওকে, সো কব তক? মিডনাইট তক। কখন পর্যন্ত পড়লাম? মিডনাইট পর্যন্ত পড়লাম। সো আই রেড আ বুক আনটিল মিডনাইট, দিস ইজ মাই এন্ড পয়েন্ট। অলরাইট, ওকে। এবারে look at the comparison between after and afterwards. ওকে, আচ্ছা, আমরা যখন আফটার বলবো, যখন we are speaking about after, তো সেটা কি বোঝাবে? used in the sense of later than something,
used in the sense of later than something. ওকে, মানে কোনো কিছুর পরে কিছু একটা আসছে, সময় রিলেটেড। ঠিক আছে, যে একটা সময় বলা আছে, সেই সময়ের পরে যেই সময়টা আসবে সেটাকে বোঝানোর জন্য বা সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমি ব্যবহার করব প্রেপোজিশন আফটারকে। ওকে, এক্সাম্পলস কি বলছে? Wednesday comes after Tuesday. All right, Wednesday comes after Tuesday. ওকে, সো আগে টিউসডে আসবে, তারপরে ওয়েডনেসডে আসবে, সেটাই বোঝাচ্ছে আফটার। অথবা আমি বললাম আই ওয়েন্ট হোম আফটার অ্যান আওয়ার, তার মানে 1 ঘন্টা পরে আমি বাড়ি গেলাম। ওকে, আই ওয়েন্ট হোম আফটার অ্যান আওয়ার, 1 ঘন্টাটা হলো, তারপরে আমি বাড়ি গেলাম, তো সেটাকে বোঝালো अगेन আফটার। অথবা বলতে পারি আফটার ব্রেকফাস্ট হি অর্ডার্ড আ ট্যাক্সি। আফটার হ্যাভিং ব্রেকফাস্ট বলার দরকার নেই, আফটার ব্রেকফাস্ট বললেই এফেক্টিভলি বোঝা যাচ্ছে যে ব্রেকফাস্ট করার পরে। তার মানে আমরা এখানে এই যে ব্রেকফাস্ট কথাটা ইউজ করেছি, যেই সময় আমার লাগলো ব্রেকফাস্টটা শেষ করতে, সেইটাকে বলছি। কিন্তু এই যে ব্রেকফাস্ট বলছি মানে ব্রেকফাস্ট জিনিসটাকে বলছি না, এখানে ব্রেকফাস্ট মানে হচ্ছে দ্য টাইম আ পারসন টুক টু কমপ্লিট অর ফিনিশ হিজ অর হার ব্রেকফাস্ট। সেটা 15 মিনিট হতে পারে, সেটা আধ ঘন্টা হতে পারে, বা তার বেশি বা কমও হতে পারে। অলরাইট, তো যতটাই টাইম তার লাগলো ব্রেকফাস্ট শেষ হতে, ব্রেকফাস্টটা শেষ হলো, তারপরে তিনি কি করলেন? অর্ডার্ড আ ট্যাক্সি, মানে একটা ট্যাক্সি ডেকে পাঠালেন। আমরা এরকম ভাবেই বলি অর্ডার্ড আ ট্যাক্সি, কল্ড আ ট্যাক্সি বলবো না, বিকজ হি মাইট have just asked somebody else to you know get a taxi for him. ওকে, তো রাস্তা দাঁড়িয়ে হাত দিয়ে যদি আমি দাঁড় করি তাহলে সেটা কল আ ট্যাক্সি হতে পারে। কিন্তু আমি যদি সাপোজ আই এম স্টেইং সামওয়্যার, আই এম স্টেইং অ্যাট আ হোটেল অর সামওয়্যার and I'm asking someone else to you know get a taxi for me, so that is going to be ordering a taxi. All right, so that person, what he did was he finished his breakfast, breakfast শেষ হলো, তারপরে, এই যে তারপরে বোঝানোর জন্য আফটার ইউজ হচ্ছে, আফটার দ্যাট হি অর্ডার্ড আ ট্যাক্সি। সো এখানে টাইমটা খুব ইম্পর্টেন্ট, এই সময়টার দিকে কিন্তু পুরো সেন্টেন্সটা ইন্ডিকেট করছে যে কখন অর্ডার করলেন, ব্রেকফাস্ট শেষ করলেন, তারপরে অর্ডার করলেন। তো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম আফটারকে। ওকে, আচ্ছা, এবারে দেখা যাক যে আফটার এর সাথে আফটার ওয়ার্ডস এর কি ডিফারেন্স। প্রথম ভেরি ইম্পর্টেন্ট যে ডিফারেন্সটা সেটা হচ্ছে পার্ট অফ স্পিচে। আফটার ইজ ডেফিনেটলি আ প্রেপোজিশন, বাট আফটারওয়ার্ডস ইজ অ্যান অ্যাডভার্ব। ওকে, উই হ্যাভ অলরেডি স্টাডিড অ্যাবাউট অ্যাডভার্বস। ওকে, এবং বোঝাই যাচ্ছে আফটারওয়ার্ডসটা একটা অ্যাডভার্ব অফ টাইম, যেটা কোনো কিছুর একটা সময়, পরবর্তী সময়কে নির্দেশ, মানে সময়ের দিকে নির্দেশ করবে। কাজটা কোন সময় হয়েছিল, কোনো একটা পরবর্তী সময় হয়েছিল, এরকম কিছু একটা উল্লেখ করবে, রাইট? তো যেটা ভার্বটাকে কোয়ালিফাই করছে, মডিফাই করছে, সেরকম একটা অ্যাডভার্ব হচ্ছে আফটারওয়ার্ডস। অলরাইট, কিভাবে ইউজ করা হবে? ইউজ টু সে অ্যাট আ লেটার অর ফিউচার ডেট, মানে একটা পরবর্তী সময়ের কথা সে বলছে। কিরকম? ডিউরিং দ্য ওয়ার and years afterwards she served as a nurse. তার মানে কি বলতে চাইছে যে যুদ্ধ চলাকালীন এবং ডিউরিং দ্য ওয়ার, এই যে দেখা যাচ্ছে এখানে ডিউরিংটার ইউজ হয়েছে, একটু আগে আমরা ডিউরিং নিয়ে আলোচনা করলাম, তো এখানে একটা যুদ্ধের কথা বলা হচ্ছে, এবং যেহেতু দ্য ওয়ার বলেছি তার মানে এইটার উল্লেখ আগেই হয়ে গেছে। let us recall something from the article chapter, যেই জিনিসটার কথা অলরেডি একবার উল্লেখ করা হয়েছে, সেই জিনিসটা আবার যখন আমরা স্পেসিফাই করব তখন দ্য দিয়ে বলবো, তাই তো? তো ওয়ার ডেফিনেটলি একটা, যে কোনো ওয়ারের একটা ডিউরেশন থাকে, একটা নোন ডিউরেশন থাকে, এবং স্পেসিফিক্যালি বলার জন্য আমি বলেছি দ্য ওয়ার। সো ডিউরিং দ্য ওয়ার, ওকে, ওয়ার চলাকালীন এবং ইয়ার্স আফটারওয়ার্ডস, তার মানে তারপরে যে আরো পরবর্তী সময় বা বছর যেগুলো কাটলো, সেই সময় কি হলো?
উনি মানে একজন ভদ্রমহিলার কথা বলা হয়েছে, she served as a nurse. অলরাইট? তার মানে যুদ্ধের পরবর্তী যে সময়টা, পরবর্তী যে বছরগুলো কাটলো, সেইগুলোকে রিপ্রেজেন্ট করলো আফটারওয়ার্ডস, ইয়ার্স আফটারওয়ার্ডস, সেই কারণেই বলা হয়েছে। ওকে? ওকে। আফটারওয়ার্ডস এর আরেকটা এক্সাম্পল দেখা যাচ্ছে এখানে। সাউন্ডটা বন্ধ হয়ে গেছিল? কোন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি আবার এটা দিয়ে শুরু করি। আচ্ছা, এবার আমরা দেখব আফটারওয়ার্ডস এর আরেকটা আসপেক্ট বা কোন ভাবে আরো ইউজ করা যেতে পারে আফটারওয়ার্ডস কে। অলরাইট? কি বলা আছে, এটা একটা নোট। বলছে আফটারওয়ার্ডস অফেন মডিফাইড বাই সুন, ইমিডিয়েটলি, নট সো লং। ওকে? এই এই ওয়ার্ডস গুলো দিয়ে বা এই ফ্রেজ বা এই ওয়ার্ড গুলো দিয়ে আফটারওয়ার্ডস কথাটাকে আমরা অনেক ক্ষেত্রে মডিফাই করতে পারি। ওকে? বা দেখা যায় যে এই ওয়ার্ড গুলোর সাথে বা এই ফ্রেজ গুলোর সাথে আফটারওয়ার্ডস এর একটা ইউজ হয়েছে। কিরকম? Soon afterwards he fled to another country on suspicion of corruption. তার মানে কি বলছে, যে সুন আফটারওয়ার্ডস তার মানে কোনো একটা ঘটনা ঘটেছিল, তারপরেই সুন আফটারওয়ার্ডস কোনো একটা সাপোজ ঘটনা, সেই ঘটনাটার কথা এখানে উল্লেখ করা নেই, নিশ্চয়ই তার সম্বন্ধে একটা কিছু একটা হিস্ট্রি অফ বা একটা একটা প্রি একটা কোনো স্টোরি একটা আছে বিফোর এই এই পুরো জিনিসটা হওয়ার আগে। তো যাই হোক, সেই ঘটনাটা ঘটলো, তারপরেই সুন আফটারওয়ার্ডস কি কোনো একজন ক্যারেক্টারের কথা বলা আছে, fled to another country on suspicion of corruption বা whatever, মানে soon afterwards something something happened. অলরাইট? সেভাবেই আমরা বলতে পারি I got a call not so long afterwards. এই যে not so long মানে আবার soon কে ইন্ডিকেট করছে, যে তার পরে পরেই বা তার বেশি সময়ের পরে নয়। নট সো লং মানে হচ্ছে বেশি সময়ের পরে না। তার মানে কি একই মানে সুন। তো আমি সেম জিনিসটা সুন দিয়েও বলতে পারি। বলা আছে আই গট আ কল নট সো লং আফটারওয়ার্ডস, না বলে আমি বলতেই পারি আই গট আ কল সুন আফটারওয়ার্ডস ইনস্টেড অফ সেইং দিস, isn't it? That would also be correct. Alright? অথবা বলতে পারি I got a call soon afterwards. The same thing is written. অলরাইট? অথবা আমি বলতে পারি আই গট আ কল ইমিডিয়েটলি আফটারওয়ার্ডস। এই যে ইমিডিয়েটলি বলা আছে, সো আই ক্যান অলসো সে আই গট আ কল ইমিডিয়েটলি আফটারওয়ার্ডস, মানে কোনো কিছু একটা হয়েছিল, তার পরে পরেই আমি একটা কল পেলাম, ফোন কল পেলাম। অলরাইট? ওকে। নেক্সট ইউজ, এবার আমরা দেখব আমাদের টাইম রিলেটেড যে প্রেপোজিশন গুলো ছিল সেগুলো এবার শেষ হয়ে গেল। এবার আমরা কিছু অন্য প্রেপোজিশন নিয়ে আলোচনা করব। এগুলো মিসেলেনিয়াস ক্যাটাগরি আপনারা বলতে পারেন। মানে এতক্ষণ অবধি আমরা প্লেস, পজিশন, লোকেশন একটা হেডিং এর আন্ডারে বিভিন্ন প্রেপোজিশন এবং তাদের ইউজ দেখেছিলাম। তারপরে টাইম একটা হেডিং দিয়ে তার আন্ডারে বিভিন্ন রকমের প্রেপোজিশনের ইউজ দেখেছি। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে আলাদা আলাদা প্রেপোজিশন, কিছু কম্প্যারিজনও দেখব, বাট দিস আর অলসো ভেরি ইম্পর্টেন্ট প্রেপোজিশনস এন্ড ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু রিমেম্বার। ওকে? এগুলোকে মনে রাখাটা খুব জরুরি, পরীক্ষা এগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে যে কোনোটা থেকেই প্রশ্ন চলেই আসতে পারে। অলরাইট? তো শুরু করা যাক উইথ কে দিয়ে। আমরা খুব কমনলি ইউজ করি উইথ। এবার উইথ অ্যাজ আ প্রেপোজিশনের একের বেশি ইউজেস আছে, মানে শুধু একটার জন্য না, অনেক রকম ভাবে আমরা ইউজ করতে পারি
with কে as a preposition. Alright? যেমন প্রথম যেটা বলা আছে, use before an instrument or tool with the help of which an action is done. ওকে, তো প্রেপোজিশনের কাজ কি ছিল, যে একটা অবজেক্ট কে নিয়ে আসবে, যেই ভার্ব একটা অবজেক্টকে, একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব যে একটা অবজেক্টকে আনতে পারছে না তাকে এড করবে বা তাকে হেল্প করবে একটা অবজেক্টকে নিয়ে আসতে। এবং ইন মোস্ট কেসেস সেই অবজেক্টটা একটা নাউন হতে পারে বা একটা প্রোনাউন বা একটা নাউন ফ্রেজ ইত্যাদি কিছু একটা থাকবে। ইভেন আমরা দেখেছি ইন আওয়ার প্রিভিয়াস ক্লাসেস কি সেটা একটা অ্যাডভার্ব অফ প্লেস অফ টাইমও হতে পারে যখন প্রেপোজিশন থাকে। অলরাইট? আচ্ছা, বা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লজ সেগুলোও হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা বলছি যে একটা ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, একটা ইনস্ট্রুমেন্টের উল্লেখ যেখানে হয়েছে, যেই ইনস্ট্রুমেন্টটার দ্বারা কাজটা হয়েছে, সো ইট টেকস আস ব্যাক টু দ্য বেসিক ডেফিনেশন অফ অ্যান অবজেক্ট। অবজেক্ট মানে কি ছিল, যে জিনিসটার দ্বারা কাজ সম্পন্ন হবে, আ ভেরি এলিমেন্টারি কনসেপ্ট। ওকে, তো এখানে যে ইনস্ট্রুমেন্টটার কথা আমরা বলছি, সেই ইনস্ট্রুমেন্টটার দ্বারা কাজ হয়েছে সেটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করব উইথ, with the help of which an action is done। তার মানে উইথ আসবে, তারপরে একটা অবজেক্ট আসবে, যেই জিনিসটা একটা ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টটার দ্বারা যেই কাজটার কথা বলা হচ্ছে, যেমন এই ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টটা হচ্ছে পেন্সিল আর কাজটা হয়েছে রাইটস। তো সেইটা যে এটার দ্বারা হয়েছে সেটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করলাম preposition with. Alright? So he writes with a pencil. Alright? He writes with a pencil. তার মানে অমুক জিনিসের দ্বারা সে লিখছে বলার জন্য আমরা ব্যবহার করলাম with কে। এটা একটা তার বেসিক ইউজ হলো। আরেকটা ইউজ হয় with এর in the sense of in the presence or company of somebody or something। তার মানে কারুর সাথে বা কোনো কিছুর সাথে যখন আমি কোনো একটা কাজ করছি, ওকে, তার মানে আমাকে অ্যাকম্পানি করছে কেউ বা আমার সঙ্গে কোনো একটা জিনিস রয়েছে, এই জিনিসটাকে বলার জন্য যে সাথ মে হ্যাঁ বা সঙ্গে আছে এটা বোঝানোর জন্য আমরা নিয়ে আসছি আবার উইথকে। ওকে, এবং যে কাজটা হচ্ছে সেটা ওই ওই জিনিসটার সাথে হচ্ছে, মানে ওই জিনিসটা অ্যাকম্পানি করছে কাউকে বা কোনো কিছুকে, তো সেইটা কাজটার দিকে একটা ইন্ডিকেশন আছে কিন্তু। ওকে, কিরকম, যেমন আমি বললাম she visited her grandmother with her sister. ওকে, she visited her grandmother with her sister। এখানে আমার মানে যে কাজটা করছে, যে সাবজেক্ট, সে হচ্ছে she, so she visited, alright, and visited her grandmother। তার মানে এই সেন্টেন্সটাকে যদি আমি ব্রেক করি কি কি পাচ্ছি, sheটা সাবজেক্ট, visited টা verb, visited whom, her grandmother, okay, with her sister। so visited her grandmother অবধি বলে আমি ছেড়ে দিতে পারতাম, আর কিছু বলার প্রয়োজন হতো না। কিন্তু আমি যদি অ্যাডিশনালি কিছু বলার চেষ্টা করি যে আমি কারুর সাথে গ্র্যান্ডমাদারকে ভিজিট করেছিলাম, এই যে অ্যাকম্পানিং বা ইন দ্য প্রেজেন্স অফ অর কোম্পানি অফ সামবডি, এটা বোঝানোর জন্য তখন আমার প্রয়োজন হয়ে গেল উইথ কে নিয়ে আসা। এবং উইথ কেন এলো, যাতে আমি সাথে কেউ গেছে এসছে সেরকম কাউকে অ্যাজ অ্যান অবজেক্ট নিয়ে আসতে পারি, তার জন্য এখানে কি হলো উইথ হার সিস্টার। তাহলে ইন দ্য প্রেজেন্স অফ অর ইন দ্য কোম্পানি অফ হার সিস্টার শি ভিজিটেড হার গ্র্যান্ডমাদার, এটাই বলার চেষ্টা করছি। ওকে, সিমিলারলি আমি যদি বলি আই হ্যাভ আ বাস্কেট উইথ মি, অলরাইট, তো ইন দ্য প্রেজেন্স অফ আ থিং, তাই তো, প্রেজেন্স অর কোম্পানি অফ আ থিং, সবসময় যে প্রেজেন্স মানে মানুষের প্রেজেন্সই হবে তা না, আমার সঙ্গে কেউ রয়েছে অথবা আমার সঙ্গে কিছু রয়েছে। তো কিছু এই ক্ষেত্রে যেমন আমি বলেছি বাস্কেট উইথ মি, তো এখানে আবার আমার অবজেক্টটা মি, কিন্তু ওই একটা সঙ্গে আছে কিছু একটা বোঝাচ্ছে, তো সেই ক্ষেত্রে উইথ এর ইউজটা হলো।
নেক্সট, থার্ড ইউজ অফ উইথ হচ্ছে যখন আমি বলার চেষ্টা করি বাই মিনস অফ। ওকে, বাই মিনস অফ, আমি যখন বলার চেষ্টা করি বাই মিনস অফ, তার মানে কোনো কিছুর দ্বারা, ওকে, বা কোনো কিছু দিয়ে আমি কোনো একটা কাজ করছি। ওকে, আর কি দিয়ে কাজ করছি সেই জিনিসটাই হয়ে যাচ্ছে আমার অবজেক্ট। ওকে, যেরকম আমি বলতে পারি আই রিপেয়ার্ড দ্য শুজ উইথ গ্লু। গ্লু মানে আঠা, গাম যেগুলো আমরা ইউজ করি। ওকে, তো আমি বললাম যে আমি শুজ রিপেয়ার করেছি কি দিয়ে, বাই মিনস অফ হোয়াট, গ্লু। সেটাই আমি বাই মিনস অফ না বলে বললাম উইথ গ্লু, আঠা দিয়ে আমি জুতোটা রিপেয়ার করেছি। অলরাইট, আবার 4 নম্বর যে ইউজ অফ উইথ সেটা কি বলছে, সেটা এক্সপ্রেস করে হ্যাভিং অর কন্টেনিং, মানে কোনো কিছুর মধ্যে কিছু একটা আছে বা কোনো একটা জিনিস কিছু একটা জিনিসকে কন্টেন করছে। ওকে, তো সেরকম একটা কিছু বোঝানোর জন্য আমি উইথ এর ব্যবহার করি। কিরকম ভাবে হয়, যদি বলি হিয়ার ইজ আ বুক উইথ দ্য ম্যাপ অফ দি আইল্যান্ড। সো উই আর স্পিকিং অ্যাবাউট অ্যান আইল্যান্ড, এবং আমি সাপোজ আমি একটা বই পেলাম অ্যান্ড ওই কনটেক্সটে আমি বললাম যে হিয়ার ইজ আ বুক উইথ দ্য ম্যাপ অফ দি আইল্যান্ড। দি আইল্যান্ড বলা হয়েছে বিকজ আইল্যান্ডের কথা হয়তো আগে একবার উল্লেখ করা হয়ে গেছে, দ্যাটস ওয়াই। ওকে, বাট ইম্পর্টেন্ট ইজ দ্যাট বুক উইথ দ্য ম্যাপ। ওকে, তার মানে বুক হ্যাভিং আ ম্যাপ অথবা বুক কন্টেনিং আ ম্যাপ অফ দি আইল্যান্ড। অলরাইট, তো এই হ্যাভিং বা কন্টেনিং এটা বলার জন্য আমি ব্যবহার করব উইথ। এই যে কটা এক্সাম্পল অফ উইথ আমরা দেখলাম সেই প্রত্যেকটা যেহেতু বাংলা বা হিন্দি ল্যাঙ্গুয়েজেসে অনেক ফ্লেক্সিবিলিটিটা বেশি আছে, মানে একটা জিনিস দিয়েই আমি অনেক কিছু এক্সপ্রেস করে দিচ্ছি, তাই আলাদা করে এরকম ভাবে বোঝানোর প্রয়োজন হয় না। কিন্তু ইংলিশের ক্ষেত্রে সেটা নয় বলে আমাকে স্পেসিফিক্যালি হেডের আন্ডারে এগুলোকে রাখতে হয়েছে। এই যে উইথ দিয়ে যেই কটা এক্সাম্পলস আমরা পেলাম বা যে কটা হেডিং এর মধ্যে আমরা উইথ কে ফেললাম ইউজেস এর মধ্যে, সেটার কারণ এটাই যে বাংলায় বললে আমি জাস্ট সিম্পলি বলতাম ওই জিনিসের দ্বারা, এইটার দ্বারা জুতোটা রিপেয়ার হয়েছে, বা অমুক জিনিসটার দ্বারা ওটা হয়েছে, বা অমুক জিনিসের সাথে বা उस चीज के साथ ये हुआ है, बुक के साथ एक मैप भी है। তো সাথে বা দ্বারা এই একটা দুটো জিনিস দিয়ে কিন্তু আমি এতগুলো জিনিসকে এক্সপ্লেন করতে পারছি। কিন্তু খেয়াল রাখতে হবে যখন আমরা ইংলিশে কথা বলবো বা এক্সপ্রেস করব নিজেদেরকে, তখন যাতে সঠিকভাবে এক্সপ্রেস করতে পারি, তার জন্য এই প্রেপোজিশনের এই ডিমার্কেশন গুলো খুব ইম্পর্টেন্ট। অলরাইট, নেক্সট আরেকটা ইউজ আছে, আর ইনফ্যাক্ট আরো দুটো ইউজ আছে উইথ এর, অনেক রকম ভাবে আমরা উইথ কে কাজে লাগাতে পারি। সো নেক্সট যেটা আমরা দেখবো উইথ এর ইউজ, সেটা কি মিন করছে, used in the sense of in spite of, in spite of, বা বলতে পারি despite। হয় বলবো in spite of অথবা বলবো despite, আমরা কখনো বলবো না despite of, তাহলে সেটা ভুল হয়ে যাবে। It's again a very commonly made mistake. despite of হয় না, despite being হতে পারে, কিন্তু despite of কখনো হবে না। either we are going to say in spite of or we are going to say despite. Alright, তো আমরা যখন এটা বলতে চাইবো যে সেটা কোনো কিছু থাকা সত্ত্বেও, ওকে, কোনো কিছু থাকা সত্ত্বেও, তাহলেও কোনো একটা জিনিস হলো, মানে যেটা এক্সপেক্টেড ছিল না সেরকম কিছু হলো, সেই ধরনের জিনিস এক্সপ্রেস করার জন্য we are going to make use of with again. How? কি বলতে পারি, with all his wealth he is unhappy। তার মানে এখানে একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করছে with, যে কারুর কাছে ওয়েলথ আছে, তো আমাদের জেনারেল নোশনটা কি, কারুর কাছে অনেক যদি সম্পত্তি পয়সা ইত্যাদি থাকে,
তার মানে দ্যাট পারসন ক্যান বাই অল দ্য হ্যাপিনেস অন আর্থ, রাইট? যে সে পৃথিবীর সর্বসুখ পেতে পারে এবং যা চাইবে তাই খাবে, যেখানে ইচ্ছা ঘুরবে ফিরবে, সবকিছু করবে। বাট দ্যাট কুড নট বি দ্য কেস। হতে পারে দ্যাট পারসন হ্যাজ আদার প্রবলেমস অ্যান্ড থিংস উইচ ওয়েলথ ক্যানট কিওর, অর ওয়েল যেটার সলিউশন না আর কি, যেটা কিওর করার জন্য সেই সব প্রবলেমের। তো সেরকম একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করে এই কথাটা বলছে, উইথ অল হিজ ওয়েলথ হি ইজ আনহ্যাপি। সো এরকম কন্ট্রাস্ট ক্রিয়েট করার জন্য আমরা উইথকে কাজে লাগাতে পারি। বা বলতে পারি, উইথ অল হার ফলস আই স্টিল লাভ হার। তার মানে কারুর অনেক ফলস আছে, ফলস তো আমাদের সবারই আছে। তো কারুর হয়তো মনে হয়েছে যে কোনো একজনের অনেক ফলস আছে, কিন্তু তাহলেও তিনি সেই ব্যক্তিটিকে ভালোবাসেন। তো ইনস্পাইট ব্যাপারটা এখানেই আসছে, যে ফলস আছে ফলস, তা সত্ত্বেও ভালোবাসছে, ঠিক আছে? অথবা অনেক পয়সা আছে, অনেক ওয়েলথ আছে, তা সত্ত্বেও দুঃখ আছে। তো এই যে একটা কন্ট্রাস্ট ক্রিয়েট হলো, আমি ইনস্পাইট অফ বললাম না, আমি ডেসপাইট বললাম না, রাদার আমি একটা প্রেপোজিশন ইউজ করে দিলাম, উইথ। এইটা খুব ইম্পর্টেন্ট। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ইনস্পাইট ডেসপাইট দিয়ে অনেক প্রশ্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে এসছে। সেই জায়গাতে যদি উইথ থাকে আপনাদের একটু কনফিউজিং মনেই হতে পারে। সো try and remember this point. This is a very important point to remember. All right. আচ্ছা, নেক্সট 6 নম্বর ইউজ অফ উইথ, ইউজ টু এক্সপ্রেস দ্য সেন্স অফ কজ। মানে কোন কারণে ঘটনা ঘটলো, ওকে, কোন কারণে যে জিনিসটা হলো সেটা হলো, সেই কারণটার দিকে ইন্ডিকেট করে দেয় প্রেপোজিশন উইথ কিছু ক্ষেত্রে। কিরকম ভাবে? যদি বলি we were paralyzed with fear, paralyzed with fear, তো cause of being paralyzed টা কি? fear, ওকে? তো all of us সবাই হয়তো একসাথে ভূত দেখে ফেলেছে, বা কিছু একটা দেখেছে এমন, বা বাঘ সামনে চলে এসছে, বা বিশাল বড় একটা সাপ চলে এসে কিছু একটা হয়েছে যেটা সবাইকে একসাথে ভীত সন্ত্রস্ত করে দিয়েছে। তার ফলে কি হয়েছে? উই অল বা উই ওয়্যার প্যারালাইজড। এবং কেন হলাম প্যারালাইজড? রিজন বা কজটা কি ছিল? ফিয়ার, ওকে? তো সেই জিনিসটাকে ইন্ডিকেট করে উইথ। সো প্যারালাইজড ভার্ব উইথ প্রেপোজিশন, আর ফিয়ার হচ্ছে তার অবজেক্ট, ওকে? সেরকমই বলতে পারি, হিজ আইজ ওয়্যার রেড উইথ অ্যাঙ্গার। কেন রেড হয়েছিল? কারণটা কি ছিল? কজটা কি ছিল? অ্যাঙ্গার, ওকে? তো কজ বলার জন্য আমরা উইথ এর ইউজ করতে পারি। এগুলো খুব আনইউজুয়াল ইউজেস। প্রথম যে চারটে দেখলাম সেগুলো তাও অনেক জায়গাতে বিভিন্ন রকম ভাবে আমরা বলি, এবং আমাদের মাতৃভাষার সাথে কোরিলেট করে আমরা ওটা বুঝে যেতে পারবো খুব ইজিলি। কিন্তু এই শেষের দুটো ওয়্যার আ লিটল ডিফারেন্ট। সো এইগুলো একটু বোঝার চেষ্টা করবেন যে কেন এটা হয়েছে, বিকজ দিজ আর লিটল এক্সেপশনাল কেসেস অর ইউজেস অফ উইথ। ওকে, এবার আসছে অফ, ও এফ, অফ, ওকে? তো অফেরও অনেক ইউজ আছে। প্রথমটা দেখা যাক, ইউজ টু ডিটারমাইন লোকেশন। লোকেশন কিরকম ভাবে বোঝাবে? যদি বলি দ্য পার্ক ইজ সাউথ অফ হিয়ার, মানে এইখান থেকে দক্ষিণের দিকে। সাউথ অফ হিয়ার মানে হচ্ছে পার্কটা কোথায় লোকেটেড? এই যে লোকেশনটা আছে এখান থেকে দক্ষিণের দিকে যদি আপনি যান সেই দিকে আপনি পার্কটা পাবেন। তাহলে সাউথ অফ হিয়ার, এখানে তাহলে একটা লোকেশনের ইন্ডিকেশন দিচ্ছে অফ। সেরকমই আমি বলতে পারি উই আর স্ট্যান্ডিং ইন দ্য মিডল অফ দ্য রোড। মিডল অফ দ্য রোড মানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি। তো এই দুটো ক্ষেত্রেই দেখা যাচ্ছে অফটা লোকেশনের ইন্ডিকেশন দেয়। অনেক ক্ষেত্রেই সেটা আপনারা পাবেন বিভিন্ন সেন্টেন্সে। অথবা কি বলতে পারে, এটা আবার একদম আলাদা একটা ইউজ, টু এক্সপ্রেস পজেশন, অধিকার বোধ
বোঝানোর জন্য আমরা অফ দিই। কিরকম? she is a friend of mine. অলরাইট, ফ্রেন্ড অফ মাইন। পজেশন যেহেতু, তাই কিন্তু এখানে MINE মাইন চলে এলো। প্লিজ রেফার টু দ্য চার্ট অন প্রোনাউন দ্যাট আই গেভ ইউ। প্রোনাউনের ওই চার্টটা অবশ্যই দেখবেন। ওখানে দেখবেন মাইন কথাটা, যে প্রোনাউনটা, সেটা ফার্স্ট পার্সনের কোন ক্যাটাগরিতে আছে, পজেসিভ কেস অফ ফার্স্ট পার্সনে রয়েছে। ওকে, নমিনেটিভ বা অবজেক্টিভ কেসে না, সেটা পজেসিভ কেসে রয়েছে। অলরাইট, সো ডু লুক আপ দ্যাট চার্ট। মাঝে মাঝে ওই চার্টটাকে একটু রিকালেক্ট করবেন, দেখবেন। কনসেপ্টটা ক্লিয়ার থাকলে এই প্রবলেমগুলো অটোমেটিক্যালি খুব ইজিলি সলভ হয়ে যাবে। সো শি ইজ আ ফ্রেন্ড অফ মাইন। এখানে দেখুন একটা অধিকার বোধের কথা হচ্ছে, আমার বন্ধু। ওকে, মাই ফ্রেন্ড বলতে পারতাম, না বলে ঘুরিয়ে বললাম কথাটাকে, ফ্রেন্ড অফ মাইন বললাম। তো সেজন্য অফকে নিয়ে আসতে হলো। অথবা বলতে পারি, দ্য হিলস আর অ্যালাইভ উইথ দ্য সাউন্ড অফ মিউজিক। দিস ইজ আ ভেরি পপুলার সং। খুব ক্লাসিক একটা ইংলিশ মুভি ছিল অফ অল টাইম, সাউন্ড অফ মিউজিক। তার যে টাইটেল সংটা ছিল সেটাই এটা ছিল, দ্য হিলস আর অ্যালাইভ উইথ দ্য সাউন্ড অফ মিউজিক। অলরাইট, সো সাউন্ড অফ মিউজিক, কিসের সাউন্ড? মিউজিকের সাউন্ড। তো এখানে একটা মিউজিকটা সেই সাউন্ডটাকে পজেস করছে। ওকে, তো তার জন্য এখানে অফ কথাটা এলো। অলরাইট,